ইন্ডিয়া সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে হবে না, দুই জায়গাতে দুইটা ম্যাসাকার করে দিলেই বাংলাদেশ শেষ, চার টুকরো হয়ে যাবে বাংলাদেশ। এবং সেটার দিকেই সম্ভবত বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিগত এক সপ্তাহ ধরে হাদি গুলি খাওয়ার পর থেকে প্রচুর চেষ্টা করছিল ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কথা বলার জন্য, পারেননি। সর্বশেষ উনি কথা বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে আপনার শুক্রবার রাতের বেলা কথা বলতে পেরেছিলেন। কারণ আপনারা একটা ভিডিও হয়তো আজকে সকলেই দেখছেন, আজকে এই মুহূর্ত থেকে দেখছেন আপনারা, সেটা আমিও চেষ্টা করছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য সাউন্ডলেস করে, আমার মাথার উপরে হয়তো দিয়ে দিব, ছোট করে দেখেন যে শুক্রবার বিকাল 3:30 পৌনে 4টার দিকে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ইন্ডিয়াতে ঢুকার চেষ্টা করছিল এবং সেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী গুলি করে সেখানে 3জনকে মেরে ফেলে, হত্যা করে সোজা। কারণ বর্ডার এলাকায় এখন পুরো যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে 3জনকে হত্যা করে, বাকিরা যদিও পালিয়ে যেতে পারে। এই বিষয়টা যখন হয়, এরপরে আবার সেনাপ্রধান চেষ্টা করে এবং শুক্রবার রাতে প্রায় নাকি বাংলাদেশ সময় রাতের 1টা বা 1:30টার দিকে ওনার সাথে কথা হয়। ওনার সাথে কথা হলে তখন ইন্ডিয়ান সেনাপ্রধান বলে যে আপনারা জঙ্গি উৎপাদন করছেন, আপনারা তো বলেছিলেন যে জসিমউদ্দিন রহমানি এবং বাকি জঙ্গিরা সবাই ইন্ডিয়া পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু একজনও তো পাকিস্তান পালায় নাই, সবাই এইখানে আছে, বাংলাদেশে আছে। এবং তিনি তখন এই যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটা ফেসবুকেই ছিল, সকলে দেখেছি আমরা, এই ছবিটা দেন। এবং তিনি বলেন যে আজকে এই যে রাতের বেলা চট্টগ্রামে আমাদের এম্বাসিতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণও এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা করানো হয়েছে এবং সেখানে একজন গার্ড আহত হয়েছে, সেটাও এই জঙ্গি গোষ্ঠীরা করেছে। এবং এটা রাষ্ট্রীয় মদতে আপনারা এটা করছেন। তো এইভাবে যেহেতু আপনারা করছেন, সুতরাং আপনারা তো যুদ্ধ চান, তো যুদ্ধ হলে আপনারা কয় সেকেন্ড পারবেন, কত মিলি সেকেন্ড পারবেন? কারণ আপনাদের যে কটা সেনা ক্যাম্প আছে প্রতিটাতে একটা করে ব্রাহ্মস মারলে আর দেখা যাবে না আপনাদেরকে, আপনার টোটালি শেষ। এবং সবগুলো ক্যাম্পে মারাও লাগবে না, হয়তো একটা মারলেই আপনার দেশ শেষ। তো 71-এ আমরা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধে আপনাদের দেশকে আমরা স্বাধীন করে দিয়েছিলাম। তবে এইবার এই 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের ভূগোলটাই চেঞ্জ করে দেওয়া দরকার, যে আপনাদের দেশের কয়েকটা ভাগ করে দেওয়া দরকার। কারণ এটা আপনারা রাষ্ট্রীয় মদতেই চাচ্ছেন যে আপনাদের দেশ আপনারা নিজেরাই ধ্বংস করছেন। এই সমস্ত কথার এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান বলে যে না, আমরা এগুলো করি নাই, আসলে আমরা কি করব, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দিব না, আমরা দেখছি, আমরা ঠেকাবো। এরপরেই সেনাপ্রধান উঠে পড়ে লাগেন, পুরো শুক্রবার রাত সমস্ত ওই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সাথে কথা বলেন এবং বলেন যে এইসব বিপ্লবী সরকার বাদ দেন, উল্টাপাল্টা করলে কালকে সেনাবাহিনী তার নিজস্ব রূপে ফিরবে। আর সেটার প্রমাণ একটুখানি দেখিয়েছেন উনি। সংসদ ভবনের ভিতরে যখন জঙ্গিরা ঢুকছিল তখন সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে সংসদ ভবন রক্ষা করেছেন। এখন আপনি একটু মনে করেন তো, 2024-এর 5ই আগস্ট যেদিন সংসদ ভবন বঙ্গভবন হামলা হয়েছিল, সেদিন সেনাবাহিনী সহযোগিতা করেছে বরঞ্চ ঢুকার জন্য। আর গতকাল ওনারা সংসদ ভবন রক্ষা করেছেন, ভাঙা সংসদ ভবন আবার একটু রক্ষা করেছেন। তার মানে হচ্ছে যে ওই যে পাশারের নিচে যখন তারাবাতি লাগাইয়া দিছে যে এটা ফুটবে এবার, তখনই ওনারা এসে সামনে দাঁড়িয়েছেন, না আমরা দেশ রক্ষা করি। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান এইটাও বলছেন যে বাড়াবাড়ির শেষ, আমরা যুদ্ধ অবস্থায় আছি, এটা আমাদের আগেরই ডিক্লার, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ অবস্থায় আছি দেশ। এবং আপনাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যে অবস্থা চলতেছে তাতে আমরা যে কোনো সময় ইনভেনশন করতে পারি, ঢুকে যাব। আর আমরা ঢুকেও লাগবে না, আমরা ড্রোন এবং ব্রাহ্মস দিয়ে আপনাদেরকে উইদিন 10 সেকেন্ড সব ধ্বংস করে দিব। একদম সরাসরি হুমকি দিয়েছেন নাকি সেনাপ্রধান, ইন্ডিয়ান সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান। এবং এইটাও বলছেন যে আপনাদের দেশে যে 8জন পাকিস্তানি সামরিক কর্মকর্তা গত 3 মাস ধরে আপনাদেরকে ট্রেনিং দিয়েছে জঙ্গিদেরকে, তাদের নাম ঠিকানা সহ কোথায় আছে সব দেওয়ার পরও আপনারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছেন। সেনাবাহিনীর মদতে পালিয়ে গেছে এরা, এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লোকেরা, হিজবুত তাহরির লোকেরা, এরা সব আপনাদের মদতে পালিয়ে গেছে। এবং এটাও জিজ্ঞেস করেছেন বৃহস্পতিবার রাতে আপনারা 16টা ড্রোন উড়াইয়া কোথায় কোথায় আমাদের সেনাবাহিনী আছে, ক্যাম্প আছে, এগুলোর ছবি তোলাইছেন। সেখানে আপনারা 4টা ড্রোন হারিয়েছেন,
বাকিগুলো বাঁচলো, 4টা ড্রোন আপনারা হারিয়ে ফেলেছেন, গুলি করে ভূপাতিত করা হয়েছে, যেগুলো আপনাদের ড্রোন। এবং কি কি নিয়েছে সেই ছবিগুলো এখন আমাদের কাছে আছে, এগুলো আমরা সব আমাদের কাছে, কারণ ওই 4টা ড্রোন গুলি করার পরে ইন্ডিয়ার মাটিতেই ভূপাতিত হয়েছে এবং ওগুলো নিয়ে ওনারা দেখছে। তো সব কথা শোনার পরে এখন আমাদের সেনাপ্রধানের শুধু 2 হাঁটু না, 3য় নাম্বার হাঁটু সহ কাঁপা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে মাইর যদি দেয় ইন্ডিয়া, তখন ইন্ডিয়া তো আর পাবলিক মারবে না, মারবে তো সেনারে। আর সামনে যাবে কারা? সেনা। এই ভয়ে এখন পুরো সেনাবাহিনীতে তটস্থ। এবং আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন সেনাবাহিনীর 6 জন সৈনিকের লাশ এসেছে, জাতিসংঘে অধীনে কাজ করতে গিয়ে যে মারা গেছে, তাদের জাতীয় পতাকাটা পর্যন্ত কপালে জুটেনি, তাদের লাশগুলো দাফন হয়েছে কোনো কেউ জানেও না, কিন্তু এখানে সবাই হাদি 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 আছে। যার মুখ খারাপ, নোংরা, বস্তির এক পোলার জিন্ন, একদম জাতীয় বিপ্লব করে ফেলছেন, ওনারা ইসলামী বিপ্লব করবেন, সব গতকালই, আসলে গতকাল তো সরি, শুক্রবার রাতেই সেনাবাহিনীর বৃহৎ অংশ, যারা যুদ্ধ চায় না, যারা চায় না যে কোনো অশান্তি হোক, যারা দেশটাকে শান্ত চায়, শুধুমাত্র এক সেনাপ্রধানের কারণে তারা কিছু করতে পারতেছে না, তাদের প্রেসারে পড়া সেনাবাহিনী প্রধান ওদের ডাইকে আইনা কথা বলতে হয়েছে। সেনাবাহিনী প্রধান ইউনুসকে বলতে বাধ্য হয়েছে যে স্যার এগুলো একটু বাদ দেন এই মুহূর্তে, কারণ হচ্ছে যে এইখানে যদি এরকম কিছু হয় তাহলে ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাটাক করে বলবে। কারণ হচ্ছে যে যেই হিন্দু লোকটাকে মারা হয়েছিল, জ্বালাইয়ে দেওয়া হয়েছিল, মেরে আধমরা অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া, সেই বিষয়ে ইন্ডিয়ান সেনাপ্রধান কথা বলেছেন। এবং এগুলো সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত এই মুহূর্তে। তবে আজকে আরেকটা ভিডিও আপনাদের, আজকে না হোক কালকে সকালে হলো আপনারা আরেকটা পাবেন, রয়ের টোটাল, ইন্ডিয়ান সেনাবাহিনীর টোটাল প্ল্যান এবং রয়ের কর্মকাণ্ড নিয়ে আপনাদের দ্বিতীয় একটা ভিডিও দিব, যেটাতে আপনারা আরও জানবেন কি কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যে পাকিস্তানের বুদ্ধিতে একটা যুদ্ধ চাইতেছে, এবং সেই যুদ্ধে এই বাঙালিদের যে ডট ডট মারা যাবে এটারও গ্যারেন্টি আছে। আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতবর্ষ সেনাপ্রধানকে, আমাদের উপেন্দ্র ত্রিবেদীকে বলেন যে ভারতবর্ষ একটি দায়িত্বশীল রাষ্ট্র, আমরা জানি ভারতবর্ষ এমন কিছু করবে না যাতে পার্শ্ববর্তী একটা ক্ষুদ্র দেশের কোনো রকম ক্ষতি হয়, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। পরিবর্তে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী বলেন আমরা 58 পৃষ্ঠার স্যাটেলাইট পিকচার দিয়েছিলাম, তার 93% কাজ আপনারা করেননি, 7% কাজ আপনারা করেছেন। মানে ওই রংপুরের গিয়ে যে চালাটালাগুলো ভাঙা, ওইটার কথাই হয়তো উনি উল্লেখ করেছেন। উনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বিরোধিতার কাজ চলছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলেছেন, কিন্তু কারোর উনি নাম বলেননি। এই পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছেন 8 জন উপদেষ্টা ও 3টি রাজনৈতিক দল। 1971 সালে আমরা ইতিহাস বদল করেছিলাম, 1925 সালে আমরা ভূগোল বদল করে দেব। পরিষ্কার হুমকি যাকে বলে, এইটা আমাদের সেনাপ্রধান বলে দিয়েছেন। আর বলেছেন যে 8 জন পাকিস্তানি যে সেনা এবং আইএসআই আপনাদের ওখানে ছিল, আপনাদের সরকারি পৃষ্ঠপোষকতায় এবং আপনার লোকের সাহায্যে তারা পালিয়ে গিয়েছে। এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী। আপনারা দেশকে অস্থির করেছেন, আপনারা দেশে মব কালচার তৈরি করেছেন, আপনারা সাধারণ মানুষকে খুন করছেন, আপনারা বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করছেন। সব থেকে বড় ব্যাপার যেটা হলো, আপনারা ভারতীয় দূতাবাসকেও ছাড়ছেন না। ভারতীয় দূতাবাসের ওপরে হামলা মানে ভারতের ওপরে হামলা, এটা ভারত ধরে নিয়েছে। ভারত এমনি মানে
অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করে রেখে দিয়েছে এবং সিঁদুর 2 আমরা খুব শীঘ্রই শুরু করব। এই অবস্থায় আপনারা যে ভারতীয় উপ হাই কমিশনার অ্যাটাক করলেন, ভাঙচুর করলেন, তাদের বাড়িঘর তাদের নিগৃহীত করলেন এবং একজন তার নিরাপত্তা রক্ষী যে বেসরকারি হলো, নিরাপত্তা রক্ষী যে নিখোঁজ হয়েছে, আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এই ব্যাপারে আপনারা কোনো হেলদোল কিছু নেই, আপনাদের তরফ থেকে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি। ভারতবর্ষ এটাকে কিভাবে মেনে নেবে বলুন? সুতরাং আপনাদের ওপর আমাদের আর কোনো আস্থা নেই। এবার আমরা আমাদের হিসেব বুঝে নেব। এইটুকু আমি জানতে পেরেছি, এর বাইরে কি কথা হয়েছে আমি জানি না। এখন ব্যাপার হচ্ছে, কালকে রাত্রিবেলা শিলিগুড়িতে মানে আপনার এই 7 সিস্টার অঞ্চলে সেনাপ্রধান গেছিলেন। সেনাপ্রধান গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন। তারপরে সেখানে বন্দে মাতারাম একেবারে ধ্বনি উঠেছে এবং জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উঠেছে এবং চারিদিকে একটা যুদ্ধ রব একটা উঠে গিয়েছে। এরই মধ্যে 2-4টে আপনার মিসাইল রেঞ্জ মাপার জন্য ছাড়া হয়েছিল রাত্রিবেলা। 2-1জন ক্যামেরা বন্দি করেছেন, আমার কাছেও পাঠিয়েছেন। প্রচণ্ড শব্দে সেই সমস্ত মিসাইল মানে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আসলে পাল্লা মাপা হচ্ছে, মানে রেঞ্জ মাপা হচ্ছে, যে কতটা রেঞ্জ আছে, রেঞ্জটা ঠিক করতে হবে, সেই রেঞ্জের হিসেব করা হচ্ছে। আমার যা মনে হচ্ছে, আমার যা রিডিং, খুব একটা বেশি দূরে নয়, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। এখন এই যে 17-18 তারিখ বাংলাদেশ 12টা সীমান্ত এলাকায় মোট 12টা ড্রোন উড়িয়েছিল এবং ছবি তুলছিল। সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন আছে ছবি তুলছিল। এখন আমার কাছে আমরা যা খবর পেয়েছি, তার মধ্যে 3টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে, বাকি 9টি ড্রোন পালিয়ে যায়। আচ্ছা, জসিম-উদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল জসিম-উদ্দিন রহমানি নাকি পাকিস্তানে চলে গেছেন। কিন্তু গতকালকে এই ওসমান হাদির যে জানাজা হয়, সেখানে জসিম-উদ্দিন রহমানিকে যথারীতি দেখা গিয়েছে, অর্থাৎ তিনি বাংলাদেশে বহাল তবিয়াতে আছেন। আমি এমনি আগেই বলেছিলাম মোদিজির মুড খুব খারাপ, তিনি একদম মিটিংয়ের মধ্যে ব্যস্ত আছেন, একটা হেস্ত নেস্ত এবার উনি করেই ছাড়বেন বলে ঠিক করেছেন এবং একই সঙ্গে মার খাবে পাকিস্তান, আপনারা মিলিয়ে নেবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আপনাদের উপরে মারটা গিয়ে পড়বে। এখন এই যে সেনাকর্তার সঙ্গে মানে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আমাদের সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা হলো, সেটা এখন সেনাপ্রধান চেয়েছিলেন তিনি যমুনায় গিয়ে তিনি জানাবেন, কিন্তু আপনাদের মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন না এখানে আসার দরকার নেই, আপনি টেলিফোনেই আমায় বলে দেন। মানে টেলিফোনে বললেই ওনার শান্তি, কারণ উনি তো কিছু করবেন না। সরকারি পৃষ্ঠপোষকতা বলতে তো উনিই তো সরকারি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, সেটা আমাদের সেনাপ্রধান সরাসরি বলেননি, কিন্তু আমরা তো জানি যে কে কোথা দিয়ে কলকাঠি নাড়ছে। এই সমস্ত টাকা পয়সা সব কিছু দেওয়া এবং প্ল্যানিং সব কিন্তু হচ্ছে এই ইউনূসের। আমি বলেছি না, এই হাদির মৃত্যুর পেছনেও কিন্তু ইউনূসের হাত আছে। আজকে আপনারা হয়তো আমায় অবিশ্বাস করছেন, একদিন প্রমাণিত হবে যে আমি সত্যি কথা বলেছিলাম। ইউনূস এইটা কাণ্ডটা করছে কারণ জামাত চায় না নির্বাচন হোক,
ইউনূস চায় না নির্বাচন হোক, ফলে এমন একটা অঘটন ঘটিয়ে দাও যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, আর ভারতবর্ষকে এমন করে খোঁচাতে লেগে যাও যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আমাদের ওপর অ্যাটাক করে। তারপর আমরা তাই মধুসূদন করব, সারা পৃথিবীতে আমরা চেঁচামেচি করব, লোকজন ডাকবো, কিন্তু কেউ আসবে না, কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত বলে দিয়েছে আপনাদের দেশ সুরক্ষিত নয়। আপনাদের দেশ থেকে ইউএস থেকে আরম্ভ করে কানাডা, ইউকে সব পালিয়ে যাচ্ছে, কেউ আপনাদের দেশে নেই, সব অ্যাম্বাসিতেও তালাচাবি লাগাচ্ছে। আপনাদের এখন মানে ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছেন। আপনাদের কে বাঁচাতে আসবে? পাকিস্তান, তার অবস্থা খুব খারাপ। আসিম মুনির লুকিয়ে গেছে, তাকে ট্রাম্প ডেকে পাঠিয়েছে, সে আর দেখা করতে যেতে পারছে না, গেলেই ঘেঁটি চেপে ধরবে। তুমি যে এখানে ডিনার খেয়ে গেলে আর বলে গেলে যে তুমি ইসরায়েলের সৈন্য পাঠাবে প্যালেস্তাইনের সঙ্গে লড়ার জন্য, তা সেটার কি হলো? সৈন্য পাঠাও, দেশের মধ্যে অবস্থা খারাপ, আপনারা সবই খবর পাচ্ছেন। সুতরাং আসিম মুনির এই সময়তে বাংলাদেশের দিকে তাকাবে না, চীন তো তাকাবেই না। চীন বোঝে ব্যবসা এবং চীন বোঝে তার কি বলে ফায়দা, এছাড়া চীন নড়ে না। বাকি রইল কি? তার কি আপনার দিকে আসবে না, কারণ তার কি নিজের সমস্যা এত বেশি হয়ে গেছে, তার কাছে খাদ্য সংকট দেখা দিয়েছে। বারবার কাতর অনুনয় বিনয় করা সত্ত্বেও ভারতবর্ষ টাকা দিচ্ছে, খাদ্য দিচ্ছে না। টাকা দিতে চাইছে কিন্তু খাদ্য দেবে না, তোরা শুকিয়ে মঠ। এদিন আপনাদেরও আসবে, এই যে আজকে তুর্কির যা অবস্থা হয়েছে, এদিন আপনাদেরও আসবে। কাল যদি হাই কমিশন বন্ধ করে দেয়, তার মানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল। যুদ্ধের আগে তো হাই কমিশন বন্ধ তো হবেই। হাই কমিশন বন্ধ হওয়া মানে জানবেন যুদ্ধের প্রথম স্টেপটা পড়ে গেল। আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন কোনো রকম লেনদেন আর কোনো রাষ্ট্রের সঙ্গে, সেই রাষ্ট্রের সঙ্গে তো হয় না। ফলে আপনাদের কাছে টাকা দিলেও ভারতবর্ষ আর খাদ্য সামগ্রী পাঠাবে না। এদিকে আমাদের সেভেন সিস্টারে যেভাবে বন্দে মাতরম যেভাবে উচ্চারিত হচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে এবং আপনার পতাকা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের সেনা তো আর আপনাদের সেনার মতো নয়, তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তারা বলছে আমাদের একবার সুযোগ দিন। আমার মনে হয় বুটস অন গ্রাউন্ডস হবে, আর যদি ভারত ঢোকে তাহলে পরে কিন্তু ভারত সহসা বেরোবে না। এবং এই যত আছে আপনাদের উগ্রপন্থী যত সন্ত্রাসবাদী আছে, সব ধরে ধরে গুলি করে মারবে প্রত্যেক কটাকে। এবং একদিনের জন্য থাকবে না, বেশ কিছু দিনের জন্য থাকবে। আমার কথা মিলিয়ে নেবেন।